খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 242টি গাড়ি, অ্যাকাউন্টে 93 কোটি। মমতার সমর্থন ছাড়া হতে পারে না। টুলুর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুভেন্দুর। অগাস্টে বড় খবর, অন্নপূর্ণা যোজনায় কিভাবে কাদের কপাল খুলতে চলেছে। অনলাইন ডেলিভারি নিরাপত্তা নিয়ে বিতর্ক, জেপটো পার্টনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তরুণীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর, আন্ডার এনকোয়ারি লিস্টে আপনার নাম, এই কাজেই কেল্লাফাতে। শাহের ইস্তফা দাবির পাশাপাশি মোদীকেও নিশানা ককরোচের। রাজ্যসভায় প্রশ্ন ফাঁস প্রতিরোধী বিলে আপত্তি, বিতর্কে প্রিয়াঙ্কা। শুধু আমি নই, জৈশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। জঙ্গি হামিদ গ্রেপ্তারে মুখ খুললেন শুভেন্দু। ভাইয়ের মুখ দেখার আগেই মর্মান্তিক পরিণতি, 10 বছরের বোনকে ধর্ষণ ও খুন করল ডায়াল 112 এর পুলিশ কনস্টেবল। 19 বছর পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন। বাংলা থেকে বিতাড়িত হন বামফ্রন্ট আমলে, প্রত্যাবর্তন বিজেপি জামানায়। অসমে ভয়াবহ বন্যার মাঝে মানবতার নজির, গলা জলে নেমে বাছুরকে বাঁচালেন যুবক। হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল। মমতাকে দেখে ভোট দিয়েছি, বিধায়ক ঋতব্রত শিবিরে যেতেই ভোট ফেরত চাইলেন তৃণমূল কর্মী। করকর করে একটা শব্দ কানে এসেছিল, কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়ল বহুতল। মর্মান্তিক পরিণতি 9 জনের। শুধু আমি নই, জৈশের স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। জঙ্গি হামিম গ্রেপ্তারে মুখ খুললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর টোল ফ্রি নম্বরে ফোন করতেই কেল্লাফাতে, জমি ফিরে পাওয়ার আশায় প্রবীণ ভাগ চাষিরা। মহানদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি, অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা, 6 মাসের ইএমআই স্থগিতের ঘোষণা। অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা না আসলে কি করবেন, ফের আবেদন করা যাবে। গতির নেশায় ট্রাকের সঙ্গে 4 চাকার ধাক্কা, ধোঁয়ায় ঢাকলো চারপাশ, চূর্ণ বিচূর্ণ 2 গাড়ি, ভাইরাল ভিডিও। বাম আমলের ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল জমানায় সেফ হোম। জঙ্গি গ্রেপ্তার হতে তৃণমূলকে আক্রমণ শ্রমিকের। স্পেসিফিক্যালি লিখে জানান তাদের দিয়ে দেওয়া হবে। অগস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের। যন্তর মন্তরের বিক্ষোভে অদ্ভুত আচরণ, ভিডিও ভাইরাল হতেই তরুণীকে ঘরছাড়া করলেন বাড়ির মালিক। মুম্বাইয়ের কাছে ভেঙে পড়ল 4 তলা বাড়ি, অন্তত 9 জনের মৃত্যু, ভিতরে অনেকের চাপা পড়ার আশঙ্কা, চলছে উদ্ধার কাজ। মাঝরাতে হাহাকার, মুম্বাইয়ে হঠাৎ চরম বিপর্যয়, জরাজীর্ণ আবাসনে নিভে গেল 8টি প্রাণ, ধ্বংসস্তূপে জীবনের লড়াই। নেপালে শিব ভক্তদের কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষ, মৃত 1, ভারত সংলগ্ন 3 জেলায় কারফিউ জারি। পাকিস্তান, বাংলাদেশ সহ 13 দেশকে সঙ্গে নিয়ে নতুন সামরিক জোট করল সৌদি আরব। কেন হঠাৎ এমন উদ্যোগ? টাকার পাহাড় উদ্ধারের পর উধাও পাথর সম্রাট টুলু, বিপাকে পড়ে এবার দূরত্ব বাড়াচ্ছেন অনুব্রত। আরজিকর কাণ্ডের তদন্তভার থেকে সরানো হলো সীমা পাহুজাকে, বদলে কাকে দেওয়া হলো দায়িত্ব? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কারিগরি সম্পত্তি একদিনে সম্ভব নয়, নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বীরভূমের পাথর সম্রাট টুলুর দুর্নীতির পর্দাফাশ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনো পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন তিনি। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির বিবরণ দিয়ে শুভেন্দু বলেন, টুলু মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছি। 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 63 গ্রাম প্লাটিনাম, 3টি টাকা গোনার মেশিন, 1টি কম্পিউটার ও সিপিইউ, 2টি পেন ড্রাইভ পাওয়া গিয়েছে। 83টি ট্রাক ও ডাম্পার, বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দু আরো বলেন, মোট 21টি সম্পত্তির খোঁজ, তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, 1টি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, 1টি পার্কিং, 2টি ক্রাশার, সব মিলিয়ে 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। দুর্নীতির মাথাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি সবাই যুক্ত রয়েছে, এটা একদিনের একটা ঘটনা নয়। আমার রাজ্যে কি ঘটছে তার জন্য আমি দায়ী নই, কিন্তু তারপর কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই আসল। এত সম্পত্তি তো একদিনে হয় না। এতদিন ধরে কি করছিলেন? উঁচুতলা থেকে নির্দেশ না গেলে এটা হয় না। বেচারি পুলিশ, জেলা শাসককে দোষ দিয়ে কি লাভ আছে? তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এখনও বেপাত্তা টুলু। মুখ্যমন্ত্রীর অনুমান, গত 4 মের পরই বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন টুলু। রাজ্য পুলিশের প্রশংসা করে শুভেন্দুর বিশ্বাস, টুলুকে খুঁজে বের করবেন তদন্তকারীরা।
অন্নপূর্ণা যোজনায় অগাস্টে বড় খবর পেতে পারেন অনেকে। কারা পাবেন সেই খবর? মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যোগ্য মহিলারা 30 আগস্টের মধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ অগাস্টে অন্নপূর্ণা যোজনায় এই পরিবর্তন দেখা দিতে পারে। জুন মাসে প্রথম দফায় কিছুজন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন। এরপর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনো টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে দিন কয়েক আগেই উত্তরবঙ্গ থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যারা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলেই এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন। 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যায় পড়লে সরকার নির্ধারিত হেল্পলাইন নম্বর বা সংশ্লিষ্ট পোর্টালের সহায়তা নেওয়া যেতে পারে। সাম্প্রতিক সময় এই সংক্রান্ত অনুসন্ধান বেড়ে যাওয়ায় প্রশাসনও আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভান্ডার। 25 থেকে 30-60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দিচ্ছে বিজেপি। এর আগে গত 14 জুলাই মুখ্যমন্ত্রী বলেছিলেন, কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30 আগস্ট অবধি চলবে। তিনি আরও বলেছিলেন, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40 হাজার মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও 2000, 5000, 7000 প্রকৃত প্রাপক থেকে। অনলাইন ডেলিভারি পরিষেবা ঘিরে গ্রাহক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেপ্টোর এক ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে এক তরুণী হেনস্থা ও অস্বস্তিকর আচরণের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইন ডেলিভারি পরিষেবায় নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠেছে। তরুণীর অভিযোগ, অর্ডারটি তাকে দেওয়ার পর ডেলিভারি পার্টনার প্রথমে জল চান। তিনি একটি বোতলে জল দিয়ে সেটি নিয়ে চলে যেতে বলেন, কিন্তু কিছু সময় পর ওই ব্যক্তি আবার ফিরে এসে আরও জল চান। এরপর বাড়ির ভিতরে কয়েক মিনিট বসতে দেওয়ার অনুরোধ করেন। তরুণীর দাবি, তিনি একাধিকবার জানিয়ে দেন যে ঘরের ভিতরে বসতে দেওয়া সম্ভব নয়, চাইলে বাইরে অপেক্ষা করতে পারেন। অভিযোগ, এতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি, বরং তিনি গেট বন্ধ করে দিলে বারবার কলিং বেল বাজানো হয় এবং বাইরে থেকে দরজার জোরে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। ঘটনার পর জেপ্টোর কাছে তদন্তের আবেদন জানান অভিযোগকারী। তার অভিযোগ, অ্যাপের মাধ্যমে বিষয়টি জানানো হলেও কেবল রোবোটিক একটা মেসেজের মাধ্যমে তদন্তের আশ্বাস দেওয়া একটি বার্তা পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকে ডেলিভারি কর্মীদের পরিচয় যাচাই, অপরাধমূলক রেকর্ড পরীক্ষা এবং নিয়োগের আগে তাদের আরও কঠোর শ্রেণীর দাবি তুলেছেন। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ডেলিভারি কর্মীদের বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিতর্কের জেরে জেপ্টো প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন অভিজ্ঞতা কোনো গ্রাহকেরই হওয়া উচিত নয়। বিষয়টি দ্রুত তদন্তের জন্য অভিযোগকারী তরুণীর কাছ থেকে অর্ডারের বিবরণ ও যোগাযোগের তথ্য চাওয়া হয়েছে। সংস্থার দাবি, সমস্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনুদান বন্টনে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত আর্থিক অনগ্রসরদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সামাজিক কল্যাণমূলক প্রকল্পের প্রশাসনিক খরচ নিয়ন্ত্রণ ও সঠিক উপভোক্তা বাছাইয়ের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনায় একটি সর্বাত্মক যাচাইকরণ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এই ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা এতদিন প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পেয়ে আসছিলেন। সেখানে এবার থেকে কড়া প্রশাসনিক ফিল্টারের মধ্য দিয়ে অনুদান দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। এক ঝাঁক আবেদন আন্ডার এনকোয়ারিতে কি ঘটছে বাস্তবে? প্রকল্পের প্রথম দফায় বিপুল সংখ্যক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হলেও প্রশাসনিক অডিটে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। এর প্রেক্ষিতে এক বিশাল সংখ্যক আবেদনকে আন্ডার এনকোয়ারি বা তদন্তাধীন তালিকায় রাখা হয়েছে। প্রশাসন মূলত 2 স্তরে এই নিরীক্ষণ চালাচ্ছে। নতুন অমীমাংসিত আবেদন, যে সমস্ত আবেদন ঝুলে রয়েছে সেগুলি নতুন করে নথি ও তথ্যের ভিত্তিতে যাচাই করা হচ্ছে। বিদ্যমান উপভোক্তা, ইতিমধ্যে যারা মাসিক টাকা পেয়ে আসছেন তাদের যোগ্যতা বজায় রয়েছে কি না তা সুনির্দিষ্টভাবে পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। নতুন নির্দেশিকা, অযোগ্যতার প্রধান শর্তাবলী, আবেদনকারীদের তালিকা থেকে অযোগ্যদের ছেঁটে ফেলতে নবান্নের তরফ থেকে নির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ না হলে সরাসরি নাম কাটা যাবে। উপভোক্তার পারিবারিক মোট বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম। বার্ষিক আয় এই মাত্রা অতিক্রম করলে আবেদন বাতিল হবে। যে সমস্ত আবেদনকারীর পরিবারে 3টির বেশি পাকা বা কংক্রিটের ঘর রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে অথবা নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকলে আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে। পরিবারের কোনো সদস্য সক্রিয়ভাবে আয়কর প্রদানকারী হলে সেই পরিবার এই অনুদান পাবে না।
রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের অভিযোগ, তাড়াহুড়ো করে আনা এই সংশোধনী বিল পাশ হলে বলে একটি ত্রুটিপূর্ণ আইন জন্ম নেবে। লোকসভায় প্রশ্ন ফাঁস প্রতিরোধী সংশোধনী বিল সংক্রান্ত বিতর্কের সময় বুধবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গত 20 জুলাই পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ককরোচদের সংসদ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে করা হয়েছিল। বৃহস্পতিবার একই দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি রাহুলের সুর মিলিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের পদত্যাগও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সম্ভাজিনগরে দীপকে বলেন, ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের রক্ত ঝরেছে, তা শাহের নির্দেশ ছাড়া হতে পারে না। তাৎপর্যপূর্ণভাবে শাহের পাশাপাশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন ককরোচ প্রধান। তার কটাক্ষ, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে মোদীর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মোদীকে কটাক্ষ করে ওই মন্তব্য করেন দীপকে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্ন ফাঁস প্রতিরোধী বিলের বিরোধিতা করেছেন বিরোধী শিবির। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের অভিযোগ, তাড়াহুড়ো করে আনা এই সংশোধনী বিল পাশ বলে একটি ত্রুটিপূর্ণ আইন জন্ম নেবে। লোকসভায় মঙ্গলবার প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কের সময় মাদ্রাজ আইআইটির অধ্যাপক তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সির সংস্কারের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ভি কামকোটি কে নাম না করে গোমূত্র বিশেষজ্ঞ বলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার 215 জন শিক্ষাবিদ একটি খোলা চিঠিতে আইআইটির অধ্যাপক সম্পর্কে প্রিয়াঙ্কার গোমূত্র মন্তব্যের সমালোচনা করেছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যন্তর মন্তর কাণ্ডে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতেই ছড়াগুলি ব্যবহার করতে পারে পুলিশ। একই সঙ্গে কেন্দ্রকেও নির্দেশ দিয়েছে, যন্তর মন্তরে আন্দোলনের সময় মোতায়েন থাকা র্যাফের কাছে কি কার্তুজ ছিল সেই হিসেব সংরক্ষণ করতে হবে। বর্ধমান থেকে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন বলে জানান তিনি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। যদিও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে তিনি এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা আবাসন থেকে গ্রেপ্তার করা হয় হামিদ মণ্ডল নামে এক জইশ জঙ্গিকে। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করছিল ধৃত হামিদ। এর পিছনে জইশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপি জইশের স্ক্যানারে ছিল বলে জানা যায়। আজ শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীও সেই দিকে ইঙ্গিত করলেন। তিনি বলেন, আমি নই, আমাদের MOS উমেশ রায়ও এই স্ক্যানারে ছিলেন। আগামীকাল সাংবাদিক বৈঠক করে STF সব তথ্য জানাবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এটি ভীষণ স্পর্শকাতর বিষয়, আমি বেশি কিছু বলবো না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। STF সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনও অনেক কিছু জানা বোঝা বাকি আছে STF-এর। উল্লেখ্য, হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তার গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কি আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন, এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তার সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিদ জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, শুধু তিনি নন, মন্ত্রী উমেশ রায়ও জইশ জঙ্গি হামিদের স্ক্যানারে ছিলেন। উত্তরপ্রদেশের গোরখপুরের ডায়াল 112-তে কর্মরত এক পুলিশ কনস্টেবলের অমানসিক নৃশংসতা ও পৈশাচিকতায় পুরো রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 10 বছরের এক নিষ্পাপ বালিকাকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যার পর তার মৃতদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ এক আইন রক্ষকের বিরুদ্ধে। সবচেয়ে হৃদয় বেদনক বিষয় হলো, যখন পরিবারটি তাদের ছোট্ট মেয়েকে শেষ বিদায় জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তার মা জন্ম দেন এক পুত্র সন্তানের। 5 বোনের পর পরিবারে ভাই আসার এই আনন্দ নিমেষেই মুছে গেছে মৃত মেয়ের শোকে। শোকাহত পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিষ্পাপ মেয়েটির সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটি ছোট ভাই, যাকে সে প্রতি বছর রাখি পরাবে। আজ সেই ভাই এলেও দিদি আর পৃথিবীতে নেই। কিভাবে ঘটেছিল এই জঘন্য ঘটনা? পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত 28শে জুলাই রাতে মেয়েটি তার বড় বোনকে খাবার খাইয়ে জেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় ডায়াল 112 থানায় কর্মরত কনস্টেবল অভিষেক যাদব রাস্তায় তাকে জোর করে থামায় এবং ফুসলিয়ে নিজের বাইকে তুলে নেয়। এরপর শহর থেকে দূরে এক নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে পৈশাচিক কায়দা ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায় সে। অভিযোগ রয়েছে, মেয়েটিকে হত্যার পর তার হাত পেছন দিকে বেঁধে লাশ নদীতে ফেলে দেয় ওই কনস্টেবল এবং ঠান্ডা মাথায় থানায় ফিরে নিজের ইউনিফর্ম থেকে রক্তের দাগ পরিষ্কার করে। সিসিটিভি ফুটেজ রহস্যভেদ মেয়েটি রাতে বাড়ি না ফেরায় পরিবার চারদিক খোঁজাখুঁজি শুরু করে এবং ব্যর্থ হয়ে নিখোঁজ ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ জেলা হাসপাতাল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে মেয়েটিকে অভিযুক্তের বাইকে উঠতে দেখা যায়। সেই গাড়ির নম্বরের সূত্র ধরেই পুলিশ সরাসরি পৌঁছে যায় অপরাধীর কাছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কনস্টেবল অভিষেক যাদব তার অপরাধের কথা স্বীকার করে। গাজীপুরের বাসিন্দা অভিষেক বর্তমানে গোরখপুরে ডায়াল 112-র কনস্টেবল হিসেবে কর্মরত ছিল।
শনিবার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। আয়োজকেরা জানিয়েছিলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 19 বছর পরে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। শুক্রবার বেলায় দমদম বিমানবন্দরে নামেন তিনি। চোখে চশমা, পরনে ছিল লাল পাড়ির সাদা শাড়ি। কলকাতায় আসার আগে সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট করেছিলেন। সেখানে নিজের ছবি দিয়ে লেখেন, আজই এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। দমদম বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। শনিবার কলকাতার রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায়। অনুষ্ঠানের আর এক আয়োজক সংগঠন হলো সেকুলার মিশন। ওই সংগঠনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমরা তার সংগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। 2007 সালে তসলিমার দ্বিখণ্ডিত উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতার একটি অংশ। সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে সেনা মোতায়েন করতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বাম সরকার তসলিমার বিতর্কিত ওই বইটিতে নিষেধাজ্ঞা জারি করে। কলকাতা ছাড়তে বলা হয় লেখিকাকে। পরে তৃণমূল সরকারের আমলেও তসলিমার উপরে এই অলিখিত নিষেধাজ্ঞা বহাল ছিল। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই কলকাতায় প্রত্যাবর্তন হলো তসলিমার। রবীন্দ্র সদনের অনুষ্ঠান প্রসঙ্গে অন্যতম আয়োজক মোহিত কয়েকদিন আগে বলেছিলেন, তসলিমার এই রাজ্যে আসার ক্ষেত্রে তো কোনো আইনি বাধা নেই। নতুন আবহে আমরা যারা দীর্ঘদিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি তারা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনবো। একই সঙ্গে মোহিত বলেন, এই অনুষ্ঠানের নেপথ্যে কোনো রাজনীতি নেই। তসলিমার বিভিন্ন কবিতা, গান নিয়ে অনুষ্ঠান হবে। তবে তসলিমার নিরাপত্তা একটা বড় বিষয়। সরকারের তরফে তসলিমার নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।